কৃষক রহিম মিয়া। সে তার স্ত্রী আর সন্তানকে নিয়ে শান্তিপুর গ্রামে বাস করতেন। রহিম মিয়া ছিল একজন কৃষক আর সে ছিল খুবই ভালো মানুষ। রহিমের স্ত্রী সুরমাও ছিল অনেক ভালো মনের মানুষ। রহিম সারাদিন জমিতে হাড় ভাঙা খাটুনি খেটে বাড়িতে ফিরে আসে। আইসো তুমি? তাই যা তো দেরি করলা যে? হ বউ, আজ কামের চাপটা একটু বেশি ছিল, তাই আর কি একটু দেরি হয়ে গেল। তা যে কয়দিন তোমার কামের চাপটা বেশি থাকে সেই কয়টা দিন তো একটু বোলাটারে কামে নিয়ে যাইতে পারো নাকি? তাতে কইরা তো তোমার পরিশ্রমটা একটু কম হয়। এইটা কি কইলা তুমি বউ? আমার পোলাডারে দিয়ে আমি জমিতে কাম করামু? না না বউ, কোনোদিনও না। আমার পোলারে নিয়া আমার যে অনেক স্বপ্ন, ওরে আমি অনেক দূর পর্যন্ত লেখাপড়া করামু, অনেক বড় মাপের মানুষ বানামু, ওই শহরে অনেক বড় চাকরি করবে আমার রতন। বউ, তুমি কিন্তু আর ভুলেও কোনোদিনও কইবা না যে আমার পোলারে দিয়ে জমিতে কাম করানোর কথা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর কমু না। এখন নাও তো, হাত মুখ ধুয়ে আসো, আমি খাইতে দিতাছি। সে তো খামু, তা আমার পোলাটা কই? ওরে তো দেখতাছি না। ও তো সারাক্ষণ পড়াশোনা নিয়ে ব্যস্তই থাকে, হয়তো ঘরের মধ্যে বইসা বইসা পড়াশোনাও করতেছে। আচ্ছা বউ, ও পড়াশোনা করুক, ওরে কিন্তু তুমি বিরক্ত কইরো না। আর ওর ঘরে গিয়া ওরে খাবারটা দিয়ে আইসো, কেমন? আচ্ছা ঠিক আছে, এখন তুমি খাইতে চলো তো। রহিম ও সুরমার একমাত্র ছেলে রতনকে নিয়ে তাদের ছিল অনেক স্বপ্ন। রতন লেখাপড়ায় খুব ভালো ছিল আর সে মানুষ হিসাবেও খুবই সৎ ছিল। সে সব সময় সবার উপকার করত। অপরদিকে শহরের এক বড় ব্যবসায়ী রায়হান সাহেব, শহর জুড়ে তার ছিল বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান, বড় বড় গোটা 10 বাড়ি আর গাড়িও ছিল তার সেই শহরে। এক কথায় শহরের বড় ব্যবসায়ীদের মধ্যে সে ছিল অন্যতম। তার ধন সম্পদের কোনো হিসাব ছিল না, তাই শহরের সবাই তাকে লাট সাহেব নামেই ডাকত। লাট সাহেবের নিজের বলতে শুধুমাত্র একটি মেয়ে আছে, নাম জ্যোতি। সে বিদেশে থেকে লেখাপড়া করে আর দুঃসম্পর্কের একটা বোন আছে লাট সাহেবের, যে কিনা তার স্বামী আর সন্তানকে নিয়ে লাট সাহেবের বাড়িতেই থাকেন। আর সেই বোনের হাজবেন্ডকে সে তার নিজের অফিসের ম্যানেজার বানিয়েছেন। লাট সাহেব ছিলেন বেশ ভালো মনের মানুষ। এত অর্থ সম্পদ থাকা সত্ত্বেও তার মনে কোনো রকম অহংকার ছিল না। স্যার, আজও আপনার অফিসের সামনে গরিব মানুষের সাহায্যের জন্য ভিড় জমিয়ে বসে আছে। কারো ছেলে অসুস্থ, আবার কারোর মেয়ের বিয়ে, কেউ আবার নিজেই অসুস্থ, এসব বাহানা নিয়ে বসে আছে। কি বলছো কি? এই রোদের মধ্যে ওরা এভাবে বসে বসে কষ্ট পাচ্ছে? যাও যাও, এক্ষুনি ক্যাশ থেকে টাকা নিয়ে ওদেরকে দিয়ে দাও। স্যার, আপনি কিছু মনে করবেন না, একটা কথা বলি আমি? হ্যাঁ হ্যাঁ, বলো বলো। আসলে স্যার, আপনি কেন ওসব গরিব ফকিরদের পেছনে এত টাকা পয়সা নষ্ট করছেন? ওই লোকগুলোকে আপনি সাহায্য করেন দেখে ওরা তো লোভ পেয়ে গেছে, এজন্য এ বাহানা ও বাহানা করে টাকা নিতে আপনার কাছে চলে আসে। না ম্যানেজার সাহেব, না। কেউ কখনো বিপদে পড়ে দেয়ালে পিঠ ঠেকে না গেলে কেউ কখনো কারোর কাছে হাত পাততে চায় না। না স্যার না, আপনি ওদের স্বভাব সম্পর্কে জানেনই না। দেখো ম্যানেজার, যে যেমনই হোক সেটা আমার জেনে লাভ নেই। যাও তুমি, যার যত টাকা প্রয়োজন তাকে সেটা দিয়ে দাও। ওকে স্যার, আমি এক্ষুনি যাচ্ছি। এই কথা বলে ম্যানেজার চলে যায়। লাট সাহেবের ম্যানেজার লোকটা বেশ সুবিধার ছিল না। তার নজর সব সময় ছিল লাট সাহেবের সম্পত্তির দিকে। সে চাইতো তার ছেলে রকির সাথে লাট সাহেবের একমাত্র মেয়ের বিয়ে দিতে। লাট সাহেবের একমাত্র মেয়ে জ্যোতি, সে দেখতে খুবই সুন্দর।
সে দেখতে সুন্দরী হলেও তার মেজাজটা ছিল খুবই কড়া আর বড্ড অহংকারী। সে লাট সাহেবের মেয়ে বলে তার যেন মাটিতে পা পড়তো না। তবে যাই হোক, সে তার বাবাকে কিন্তু বড্ড বেশি ভালোবাসতো। না, অনেক দিন হলো এই বিদেশে পড়ে আছি, পাপাকে কতদিন দেখি না। আজ পাপার কথা খুব মনে পড়ছে, দেখি তো পাপাকে একবার ফোন করি। এ কথা বলে জ্যোতি তার বাবাকে ফোন করে। লাট সাহেব তখন বাড়িতেই ছিল। ভাইজান, আপনি বসুন, আমি দেখছি কে ফোন করলো। না পরমা, তোকে ফোনটা ধরতে হবে না। আমি জানি আমার জ্যোতি মামনি ফোন করেছে। আচ্ছা ঠিক আছে ভাইজান, নিন কথা বলুন। এরপর লাট সাহেব নিজে এসে ফোনটা রিসিভ করে। হ্যালো, হ্যাঁ মামনি, বলো বলো। পাপা, তুমি বুঝলে কি করে যে আমি তোমাকে ফোন করেছি? আমার কেন যেন মনে হচ্ছিল যে তুমি আমাকে এই সময় ফোন করবে, তাই আর কি। তা মামনি, কেমন আছো তুমি? ভালো না পাপা, তোমাকে আমি খুব মিস করছি। আর তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি কালই দেশে ফিরে আসব। এই কি বলছো মামনি? তোমার তো পড়াশোনা শেষ হয়নি। রাখো তো বাবা পড়াশোনা, আমার পাপার তো অনেক টাকা, আমি এত পড়াশোনা করে কি করব বলো তো? আর তাছাড়া দেশের একটা ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে নেব। কিন্তু মামনি। আর কিন্তু নয় পাপা, আমি যা বলেছি সেটাই হবে। আমি কালই ফিরছি। যে কথা সেই কাজ। পরদিন সকাল সকাল জ্যোতি দেশে ফিরে আসে। লাট সাহেবের অফিসে জরুরি কাজ থাকায় সে এয়ারপোর্টে তার মেয়েকে আনতে যেতে পারেনি, তাই জ্যোতির জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছিল। ওদিকে লাট সাহেব জ্যোতিকে এয়ারপোর্টে আনতে যায়নি দেখে সে তো রেগে মেগে আগুন। ম্যাডাম, এখানে আপনার জন্য গাড়ি সাজিয়ে রাখা আছে। আপনার যেটা পছন্দ আপনি সেটাতে আপনার বাড়িতে ফিরতে পারেন। তোমরা শুধু এসেছো, আমার বাবা সে কোথায়? তাকে তো দেখছি না। সরি ম্যাডাম, স্যারের একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে, তাই তিনি আসতে পারেননি, আমাদেরকে পাঠিয়েছে। পাপা আসেনি? আমার থেকে পাপার কাছে তার বিজনেসটাই বড় হলো। এই শোনো, তোমরা এই গাড়িটাকে রেখে বাকি সব গাড়িগুলো নিয়ে যাও, আমি এখন বাড়িতে ফিরবো না। কিন্তু ম্যাডাম। এই, তোমার তো সাহস কম নয়, চাকর হয়ে মালিকের সাথে তর্ক করছো। যাও, যেটা বলেছি সেটা করো। ওকে ম্যাডাম। এরপর সব ড্রাইভাররা জ্যোতির পছন্দের গাড়িটা রেখে চলে যায়, আর জ্যোতি নিজেই সেই গাড়িটাকে ড্রাইভ করে লাট সাহেবের অফিসের দিকে রওনা দেয়। ওদিকে রতন পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করে। মা, বাবা, শুনছো? আমি পরীক্ষায় ফার্স্ট ক্লাস পাইছি। সত্যি কইতাছিস বাবা? তুই পাশ করেছিস? আমি খুব খুশি হয়েছি বাবা। হয় বাবা, আমি শুধু পাস না, ভালো নাম্বার নিয়ে পাশ করছি। এবার যদি আমি শহরে গিয়ে উচ্চ শিক্ষা নিতে পারতাম তাহলে খুবই ভালো হতো। সত্যি বাবা? শহরে গিয়ে বড় স্কুলে পড়লে ভালো হইব? হয় বাবা, তবে স্কুল না, তো বাবা ওইখানে পড়াশোনা করতে গেলে তো অনেক টাকা পয়সা লাগে, আমগো তো এত টাকা পয়সা নাই। শোন বাবা, তোকে বড় মানুষ বানাতে গেলে যত টাকা পয়সা লাগে আমি দিমু। আমার মাঠে অনেক জমি আছে, পুকুরে মাছ আছে, গোয়াল ভর্তি গরু আছে, আর সব কিছুর উপর আমার পরিশ্রম করার শক্তি আছে। টাকা পয়সার কোনো অভাব নাই বাবা। তাও তুই ভালো পড়াশোনা করবি, আমার স্বপ্ন পূরণ করবি। কবে কবে তুই শহরে যাবি বাবা? 2-1 দিনের মধ্যে যাইতে পারলেই তো ভালো হয় বাবা।
ঠিক আছে বাবা, তুই তোর সব কিছু গুছাইয়া ল, আমি তোর যাওয়ার ব্যবস্থা করছি। শুনছো, আজ জ্যোতি দেশে ফিরে আসছে। হ্যাঁ, কাল তো লাট সাহেব তাই বলছিলেন। শোনো, লাট সাহেবের মতিগতি আমার একদম ভালো লাগছে না। সে যেভাবে টাকা উড়িয়ে যাচ্ছে, তাতে করে তার সব সম্পত্তি ওই মানুষকে দান করে দিতেও পারে, আর আমাদের যে বসে বসে আঙুল চুষতে হবে। তাহলে কি করতে চাচ্ছ তুমি? কি আবার করব? তোমার ওই গুণধর পুত্র কিনা, যে মেয়েদের উত্ত্যক্ত করে জেল খাটছে, শুনেছি ও কিছুদিনের মধ্যে ছাড়া পেয়ে যাবে। আর ও ছাড়া পেলেই তো ওকে এখানে নিয়ে আসতে হবে, আর সবাইকে বলবে যে আমাদের ছেলে আমেরিকাতে এতদিন পড়াশোনা করছিল। কাউকে সত্যিটা জানতে দেবে না। আর ওকে নিয়ে এসে কোনোভাবে জ্যোতি মামুনির সাথে ওর বিয়েটা সেরে ফেলতে হবে, তাহলে এই সম্পত্তি আমাদের হয়ে যাবে। সে আর বলতে, কিভাবে কি করতে হবে সে ছক আমি এঁকে রেখেছি। ঠিক আছে, আমি এখন অফিসে যাচ্ছি, এমনিতে আজ দেরি হয়ে গেছে। ওদিকে জ্যোতি প্রচন্ড রেগে তার বাবার অফিসের সামনে গিয়ে হাজির হয়। আর সেই অফিসের সামনে কিছু অসহায় মানুষ সাহায্যের জন্য বসেছিল। মা, তুমি লাট সাহেবের অফিসে যাইতাছ? একটু লাট সাহেবকে যাইয়া কও না, আপগো লগে একটু দেখা করতে। জ্যোতি সেই লোকটির কথায় অনেক রেগে যায়। হাউ ডেয়ার ইউ কল মি মা? কি কইলা মা? ও আচ্ছা, বুঝতে পারোনি? আর বুঝতে পারবে কি করে? যত সব স্টুপিডের দল, তোমাদের সাহস হয় কি করে যে আমাকে মা বলে ডাকো? জানো আমি কে? আমি লাট সাহেবের একমাত্র মেয়ে। তখনই এক অসহায় মহিলা জ্যোতির হাত ধরে বলে, তুমি লাট সাহেবের মাইয়া? লাট সাহেব না অনেক ভালো মানুষ, তাই দোয়া করি তোমরা অনেক সুখে থাকো মা। মহিলাটি জ্যোতির হাত ধরেছে বলে সে অনেক রেগে যায়। তোমার এত বড় সাহস, তোমার মতো ছোট লোক আমার শরীর স্পর্শ করেছে? দাঁড়াও, দেখাচ্ছি মজা। এ কথা বলে জ্যোতি সেই দরিদ্র মহিলাটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। জ্যোতি মহিলাটিকে ধাক্কা মারার সাথে সাথেই মহিলাটির মাথার পেছনে আঘাত লাগে, আর মহিলাটির মাথা থেকে রক্ত ঝরতে শুরু করে। কি ওনার মাথা থেকে রক্ত বার হইতাছে? অহন কি হইব? কে কথায় আসো, ওনারে বাঁচাও। অফিসের বাইরে চেঁচামেচির শব্দ লাট সাহেবের কানে পৌঁছে যায়। ইয়েস স্যার, আমাকে ডেকেছেন? হ্যাঁ, বলছিলাম যে তুমি কি কিছু শুনতে পাচ্ছ? আপনি কিসের কথা বলছেন স্যার? আরে শুনতে পাচ্ছ না? মনে হচ্ছে অফিসের বাইরে কোনো গন্ডগোল হচ্ছে। হ্যাঁ স্যার, তাই তো। আপনি ভাববেন না, আমি এক্ষুনি দেখছি। এ কথা বলে কাশেম অফিসের বাইরে বেরিয়ে আসে আর দেখতে পায় যে একজন মহিলা অচেতন হয়ে পড়ে আছে। এ কি হয়েছে? এনারা কারা? স্যার দেখুন না, এই মাইয়াটা এনাকে ধাক্কা দিয়ে ফালাই দিছে। এ কি জ্যোতি মামুনি, আপনি এখানে? আর এই ভিখারির দল, তোমরা মেয়ে বলছো কাকে? ম্যাডাম বলো, ম্যাডাম। আর উনি যদি ওনাকে ধাক্কা দিয়ে থাকে তাহলে ঠিক করেছেন। এখন যাও তোমরা এখান থেকে। দেখুন, আমরা গরিব হইয়া কি অন্যায় করছি যে আমগো বড় লোকেরা বিনা কারণে আঘাত করব? সেটা কি আমগো সহ্য করিয়া যাইতে হইব? হ্যাঁ, সেটাই করতে হবে। জ্যোতি মামুনি চলো, এসব ভিখারির সামনে থেকে চলো। তখনই লাট সাহেবও সেখানে চলে আসে। এ কি জ্যোতি মা, তুমি অফিসের সামনে দাঁড়িয়ে আছো? তুমি এখনো ভেতরে যাওনি কেন? পাপা, তুমি এসেছো? দেখো পাপা, এই গরিব লোকগুলো আমার সাথে সেই তখন থেকে খারাপ ব্যবহার করেই যাচ্ছে। এ কি, এনার কি হয়েছে? ইনি এভাবে মাটিতে পড়ে আছে কেন? আর ওনার মাথা দিয়ে তো রক্ত বেরোচ্ছে। এক্ষুনি ওনাকে হসপিটালে নিয়ে যেতে হবে। লাট সাহেব, এই যে ম্যাডাম, ইনি ওনার এই অবস্থা কইরাছে। কি
জ্যোতি ওনার এই অবস্থা করেছে? মানে মামুনি, ওনারা কি ঠিক বলছে? হ্যাঁ বাবা, ওই মহিলা তার নোংরা হাত দিয়ে আমাকে স্পর্শ করেছিল, তাই আমি তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি। তুমি এটা একদম ঠিক করোনি মামুনি। ওনারা গরিব ঠিক আছে, কিন্তু ওনারা তো আমাদের মতোই মানুষ। পাপা, তুমি ওই ভিখিরিদের পক্ষ নিয়ে আমাকে কথা শোনাচ্ছ, এটা তুমি একদম ঠিক করলে না। এ কথা বলে জ্যোতি রেগে সেখান থেকে চলে যায়। স্যার, জ্যোতি মামুনি তো রেগে বেরিয়ে গেলেন, এখন কোথায় যাবে কে জানে? কোথাও যাবে না, ও সোজা বাড়িতে যাবে। ম্যানেজার, যাও এক্ষুনি জ্যোতির পিছে পিছে যাও, না হলে ও আবার বাড়ি ফিরে যা কিছু করে বসবে। আমি এনাকে হসপিটালে অ্যাডমিট করে তারপর বাড়িতে ফিরছি। ম্যানেজার চলে যায়। ওনার অবস্থা ভালো নয়, এক্ষুনি ওনাকে আমার গাড়িতে তোলো, আমি ওনাকে হসপিটালে রেখে আসি। সত্যি সত্যি স্যার, আপনি কত ভালো মানুষ। কিন্তু দেখুন, আমার মেয়ের ব্যবহারে কিছু মনে করবেন না। মা মরা মেয়ে আমার, আসলে ও একটু রাগী আর জেদি। ওদিকে রতনের বাবা রতনের শহরে পড়াশোনা করতে আসার সব ব্যবস্থা করে ফেলে। রতন, রতন, বাবা রতন, আমি তোর শহরে যাওয়ার ব্যবস্থা কইরা ফেলাইছি। আজ বিকালে ট্রেনেই তুই শহরে যাইতে পারবি। সত্যি কইতেছ বাবা? আমি আজই শহরে যাইতে পারবো? বাবা দেখো, আমি শহরে গিয়া বড় ভার্সিটিতে লেখাপড়া কইরা তোমাকে স্বপ্ন পূরণ করবো। বাবা রতন, তুই পড়ালেখা কইরা অনেক বড় হবি ঠিক আছে, কিন্তু এতদিন তোরে সাইরা আমরা কেমনে থাকবো বাপ? মা, মাত্র তো কিছুদিনের ব্যাপার, দেখতে দেখতে সময় পার হইয়া যাইব। তখন দেখবা মা, আমি অনেক বড় মাপের মানুষ হইয়া ফিরে আসমু। হয় বাবা, তবে তবে আমি শুনছি ওই শহরের মানুষগুলার নাকি অনেক স্বার্থপর হয়। তুই কিন্তু সব সময় সাবধানে থাকবি আর নিজের খেয়াল রাখবি। তুমি চিন্তা করো না মা। মা, আমি নিজের খেয়াল রাখবো। তাহলে আমি আর দেরি করতে চাই না, অক্ষুনি রওনা দিতে চাই। গ্রামের মাতবরের মেয়ে সীমা, সে খুবই শান্ত ও নম্র স্বভাবের মেয়ে। রতনের বাবা মা আর সীমার বাবা মা তারা সবাই চায় রতনের পড়াশোনা শেষ হলে সীমা আর রতনের বিবাহটা সেরে ফেলতে। সীমা ব্যাপারটা জানতো, কিন্তু রতন এই ব্যাপারে কিছুই জানতো না। সীমা মনে মনে রতনকে অনেক ভালোবাসতো, আর রতন শহরে যাবে শুনে সীমা অনেক মন খারাপ করে আর তাড়াতাড়ি করে রতনের বাড়িতে চলে যায়। কিরে সীমা, তুই দেখতাছে হাঁপায়া গেছিস? হাঁপামো না, তুমি শহরে যাইতাছো, আমার একটাবারের জন্য জানাইলা না, তাই তো তাড়াতাড়ি কইরা তোমার কাছে আসার জন্য হাঁপায়া গেছি। তা না আসলেই পারতি, এখন তোর মুখখানা দেখা আমারে রওনা দিতে হইব। খালাম্মা, দেখছো দেখছো তোমার পোলাই কয় কি? রতন, মাইয়াটা তোর জন্য বাড়ি থেকে সুইটা আসলো আর তুই তার সাথে ঝগড়া শুরু করে দিলি। ওদের দুইজনের কামই তো সারাক্ষণ ঝগড়া করা। ঠিক আছে মা, বাবা আমি তাহলে এখন যাইতাছি। ভালো থাকিস রে সীমা, আর আমি যেন ফিরে আইসা দেখি টাকলা একটা বুইড়ার লোকের লগে তোর বিয়া হইয়া গেছে। আমারে নিয়ে তোমার এত ভাবতে হইব না, তুমি নিজে সাবধান থাকো। শহর থেকে আবার কোনো মেম সাহেবরে বিয়া কইরা নিয়ে আইসো না। লাগলে সেইটাই করমু, দেখিস। ওদিকে জ্যোতি অনেক রেগে বাড়িতে ফিরে আসে আর হাতের কাছে যা পায় তাই ভাঙতে শুরু করে। মামুনি, শান্ত হ মামুনি, এরকম করো না। জ্যোতি মামুনি, কথা শোনো মা। না, আমি কিছুই শুনতে চাই না। পাপা ওই ভিখিরিদের জন্য আমাকে কথা শোনালো, এটা আমি কিছুতেই মেনে নেব না। এক্ষুনি এক্ষুনি সবকিছু ভেঙে ফেলবো আমি। এ কি জ্যোতি মামুনি, কি হয়েছে? এভাবে সব ভাঙচুর করছো কেন?
একটুও ভালোবাসে না। এতদিন পর আমি বিদেশ থেকে ফিরলাম, আর আমার জন্য বাবার একটুকু সময় নেই। আমি কালই আবার বিদেশে ফিরে যাব। তখনই লাট সাহেব আবারও চলে আসে। কে বলেছে আমি তোমাকে ভালোবাসি না মামুনি? তুমি ছাড়া আমার কে আছে বলো? জ্যোতি লাট সাহেবের কথার কোনো উত্তরই দেয় না। এ কি, আমার মামুনি দেখে অভিমান করেছে? আমার সাথে একটা কথাও বলছে না যে? ওকে মামুনি, তুমি বরং ঘরের যা কিছু আছে সব ভাঙচুর করে ফেলো, আমি আবার নতুন করে সব কিনে আনবো। তাও আমার উপর রাগ করো না। তুমি যদি আমার সাথে রাগ করে থাকো তাহলে যে আমার খুব কষ্ট হয় মা। ঠিক আছে, আমি কথা বলতে পারি। তাহলে তুমি আজ আমার সাথে যা যা করেছো তার জন্য সরি বলো। জাস্ট সরি? ওকে মামুনি, ঠিক আছে, সরি সরি সরি। আর কখনো এরকম করবে না তো? না না মা, আর কখনো এরকম ভুল হবে না। ঠিক আছে। ঠিক আছে, অনেক হয়েছে। এবার তো সবাই ফ্রেশ হয়ে নাও, খাবার খেতে হবে তো। ওদিকে রতন গ্রাম থেকে শহরে চলে আসে, আর শহরের বড় ভার্সিটিতে সে ভর্তি হয়। এদিকে লাট সাহেবের একমাত্র মেয়ে জ্যোতিও সেই একই ভার্সিটিতে ভর্তি হয়। জ্যোতি মামুনি, তুমি তৈরি হয়ে নাও, আজ আমি তোমাকে ভার্সিটিতে পৌঁছে দেব। না না বাবা, আজ আমার যেতে একটু লেট হবে। তুমি অফিসে যাও, আমি ড্রাইভারকে সাথে নিয়ে চলে যাব, কেমন? ওকে মামুনি, তাহলে তো আরো ভালো হলো। তাহলে আমি যাচ্ছি। ক্লাসের ফার্স্ট ডে কেমন লাগলো সেটা জানিও। ওকে বাবা। জ্যোতি চলে এসেছে, আর আগামী পরশু রকিও জেল থেকে ছাড়া পেয়ে যাবে। তুমি ওকে এখানে নিয়ে আসার ব্যবস্থা করো। সে আর বলতে, আর তাই তো আমি জেলে রকিকে আগে থেকেই খবর দিয়ে এসেছি। আর পরশু আমি আমার একজন লোককে দিয়ে কিছু টাকা আর পোশাক পাঠিয়ে দিব, সময় মতো চলে আসবে। হ্যাঁ, ঠিকই করেছো। এরপর জ্যোতি তৈরি হয়ে যায়। ড্রাইভার, ড্রাইভার, গাড়ি বের করো তো। ওকে ম্যাডাম, ঠিক আছে। জ্যোতি তার ড্রাইভারকে নিয়ে বের হয়, আর এদিকে রতনও ভার্সিটিতে যাওয়ার জন্য বের হয়। এইটা কি ধরনের অভদ্রতা হইল? চোখ নাই নাকি? দেখা চলতে পারেন না? তখনই জ্যোতি তার গাড়িটাকে থামিয়ে নেমে আসে এবং রতনের সামনে গিয়ে দাঁড়ায়। তোমার এত বড় সাহস, তুমি আমাকে অভদ্র বললে? এর পরিণাম কি হতে পারে তুমি জানো? রতন গ্রাম থেকে শহরে আসায় রতনের বাবা মা অনেক একা হয়ে যায়। কি গো, আজ যে এইভাবে বসে আসো, কামে যাইবা না? না গো বউ, আজ মনটা ভালো না। আমি কামলাদেরকে কইয়া দিছি যে আজ ওরা একাই কাম করব, আমি আজ যাবো না। সে না হয় বুঝলাম, কিন্তু তোমার মন খারাপ কেন? কি হয়েছে? রতনের মা, তুমি কি বুঝো না কেন আমার মন খারাপ? বুঝি গো বুঝি, রতন শহরে গেছে তাই তোমার মন খারাপ। আমি তো তোমারে আগেই কইছিলাম পোলার এত লেখাপড়া করানোর দরকার নাই, যা পড়েছে এইটা দিয়েই চলবো। কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনলা না, পোলারে শহরে পাঠাইয়া দিলা, আর এখন বৈশা বৈশা কষ্ট পাইতাছ। বউ, সত্যি রতন আমাগো কাছে নেই দেখা আমার খুব কষ্ট হইতাছে। কিন্তু একটু কষ্ট যদি আমি সহ্য করি তাহলে তো আমার স্বপ্ন পূরণ হইব। আমার রতন অনেক বড় মানুষ হইব। আমারও যে পোলাটার জন্য খুব মন পুড়তাছে। ছোট থেকে আজ পর্যন্ত কোনোদিনও তো আমাগো সাইরা একটা রায় তো পার করে নাই। রতনের বাবা, ও রতনের বাবা, আমার রতনের কাছে একটু ফোন করুন চাই না? এইটা তুমি ঠিকই কইছো, দাঁড়াও আমি এক্ষুনি ফোন করতাছি। এটা কি হলো? আপনি নিজে অপরাধ করলেন আর আমাকে এসে সরি না বলে উল্টে বড় গলায় কথা বলছেন। কি? আমি তোমাকে সরি বলবো? এটা তুমি ভাবলে কি করে? তুমি হয়তো জানোই না যে জ্যোতি কখনো কাউকে সরি বলে না, বরং তুমি
তুমি আমার সাথে খারাপ ব্যবহার করেছো বলে তুমি আমার কাছে মাপ চাইবে। মাপ চাও বলছি। ম্যাডাম, অন্যায় আমি নয়, আপনি করেছেন। আর আপনি সরি না বললে এখান থেকে আপনাকে এক পাও নড়তে দেব না। তুমি আমাকে চেনো না, তাই এরকমটা বলছো। আমি চাইলেই মুহূর্তের মধ্যে তোমার হাত পা ভেঙে গুড়িয়ে দিতে পারি। আর শোনো, তোমাকে দেখে মনে হচ্ছে যে তুমি নর্দমা থেকে উঠে এসেছো। তা আমার ভার্সিটির সামনে ঘোরাঘুরি করছো কেন? যত সব ভিখিরির দল, দূর হও, দূর হও এখান থেকে। আর কখনো যেন এই এলাকায় তোমাকে না দেখি। এক্সকিউজ মি ম্যাডাম, এই ভার্সিটিটা আপনার বাবার সম্পত্তি নয় যে এখানে আমি আসতে পারবো না। আর হ্যাঁ, আপনি যেমন এই ভার্সিটির স্টুডেন্ট, তেমনি আমিও। তাই আপনি বললেই যে আমি এখানে আসবো না, এটা ভাববেন না। আর আপনি যখন অন্যায় করেছেন তখন আমার কাছে আপনাকে সরি বলতেই হবে। কি? তুমি আমার বাবা তুলে কথা বললে? এই কথা বলে জ্যোতি রতনকে থাপ্পড় দিতে যায়, আর রতন জ্যোতির হাত ধরে ফেলে। আহ, হাত ছাড়ো, হাত ছাড়ো বলছি। আমার লাগছে। ড্রাইভার, ড্রাইভার! তখনই জ্যোতির ড্রাইভারও বেরিয়ে আসে। এই, তোমার এত বড় সাহস, তুমি ম্যাডামের শরীরে হাত দিচ্ছ? তুমি জানো এর পরিণাম কি হতে পারে? এক্ষুনি ম্যাডামের হাত ছেড়ে দাও, না হলে কিন্তু। তখনই রতন ড্রাইভারকেও একটা থাপ্পড় দেয়, আর সে সাথে সাথে মাটিতে পড়ে যায়। ওরে মা গো, আহ! এই ছেলেটার হাতে তো অনেক শক্তি, এক থাপ্পড়েই তো আমার কেমন যেন মাথা ঘুরছে। কি ম্যাডাম, সরি বলুন। না, কিছুতেই না। আমার হাত ছাড়ো বলছি, আমার খুব লাগছে। আহ, হাত ছাড়ো। আপনি যতক্ষণ না সরি বলবেন ততক্ষণ আমি আপনার হাত ছাড়ছি না। ম্যাডাম, সরি বলে দিন, না হলে আমার মতো অবস্থা হবে আপনার। আচ্ছা ঠিক আছে, সরি। জ্যোতি সরি বলতেই রতন জ্যোতির হাত ছেড়ে দেয়। যান ম্যাডাম, এবার আপনার চামচাটাকে নিয়ে এখান থেকে চলে যান। আর হ্যাঁ, এরপর থেকে গাড়িটা একটু সাবধানে চালাবেন, কেমন? আজ তুমি আমার সাথে যেটা করলে সেটা একদম ঠিক করলে না। এর ফল তোমাকে ভোগ করতেই হবে। ড্রাইভার, চলো। ওকে ম্যাডাম, তাহলে পরে আবার দেখা হবে আপনার সাথে। ওদিকে সীমা রতনদের বাড়িতে চলে আসে। খালা আম্মা, রতন কি শহরে গিয়া ফোন করছিল? না রে মা, তবে এখনই কথা কমু। তুই আইসিস তো ভালোই হইছে মা। এরপর রহিম রতনকে ফোন করে। বাবা রতন, তুই কেমন আছিস? হ্যালো বাবা, এই তো আমি ভালো আছি। তুমি বা মা সবাই কেমন আছো? বাপরে, তুই দূরে থাকলে আমরা কেমনে ভালো থাকতে পারি এটা তো তুই ভালোই জানিস। বাবা, তোমাদের সারা যে আমি ভালো নাই, তোমাদের কথা খুব মনে পড়তাছে। বাবা রতন, তুই মন খারাপ করিস না, তুই মন দিয়া পড়াশোনা করবি। আর কিছুদিন পর আমরা শহরে গিয়া তোরে দেখে আসমু। তুমি কি একাই কথা কইবা, আমারে দিবা না? বাবা রতন, তোর শরীর ঠিক আছে তো বাপ? খাওয়া দাওয়া ঠিক মতো করছিস তো? তুমি চিন্তা করো না মা, আমি ভালো আছি। আমি নিজের খেয়াল রাখতাছি। জানো মা, আজ আমি প্রথম ক্লাসে আইছি। তাই নাকি? তা খুব ভালো কথা। তা বাবা, ক্লাসের প্রথম দিন কেমন লাগলো তোর? আর বইল না মা, আজ প্রথম দিনেই ক্লাসে আইসা একটা বড় লোকের মাইয়ার লগে ঝগড়া হইয়া গেল। কি কইতাছস বাবা, বড় লোকের মাইয়া? মা, ও মা, এখন আমার ক্লাসে যাইতে হইব, পরে সব কথা কমুনে। রতন, রতন, যা ফোনটা কাইটা দিল। খালাম্মা, রতন বড় লোকের মাইয়ার কথা কি কইল? ওই কোন বড় লোকের মাইয়া নাকি রতনের সাথে আই ঝগড়া লাগছিল। খালাম্মা, রতন আমার কথা কিছু জিগায় নাই? না রে মা, ও তো হুট করে ফোনটা কাইটা দিল। আমি জানি খালা, তোমার পোলা শহরে গিয়া আমারে ভুইলাই যাইবো। আর আমি ওর কে যে আমার কথা ওর মনে থাকবো?
এ কথা বলে সীমা কাঁদতে কাঁদতে চলে যায়। সীমা, মা সীমা, শোন না, যাস না, দাঁড়া। দিলা তোমার ইয়াটার মন খারাপ কইরা। ওদিকে জ্যোতি রেগে মেগে বাড়িতে ফিরে যায়। এ কি জ্যোতি মামুনি, তুমি তো একটু আগেই ভার্সিটিতে গেলে আর এখনই চলে এলে যে? আজকে ক্লাস হয়নি? জ্যোতি পরমার সাথে কোনো কথা না বলে তার কক্ষে চলে যায়। এই মেয়ের মেজাজটা দিন দিন বেড়েই চলেছে। দেখাও মামুনি, যত ইচ্ছে মেজাজ দেখাও। একবার আমার রকির সাথে তোমার বিয়েটা হয়ে যাক, তারপর তোমার সব সম্পত্তি আমাদের নামে হয়ে গেলেই তোমার সব মেজাজ আমি নিংড়ে বের করে নেব। আমার সাথে মেজাজ দেখানোর মজাটা আমি তোমাকে দেখিয়েই দেব। ওদিকে জ্যোতি তার কক্ষে গিয়ে লাট সাহেবকে ফোন করে। পাপা, কোথায় তুমি? এই তো মামুনি, আমি তো অফিসে। 10 মিনিটের মধ্যে বাড়িতে আসবে তুমি। কিন্তু মা, আমার তো আজ অনেক কাজ রয়েছে, ওগুলো ফেলে কি করে আসবো? আমি কিচ্ছু শুনতে চাই না। আমি বলেছি তুমি 10 মিনিটের মধ্যে আসবে, ব্যাস আসবে। ওকে মামুনি, আমি এক্ষুনি আসছি। তখনই লাট সাহেব আবারও চলে আসে। কে বলেছে আমি তোমাকে ভালোবাসি না মামুনি? তুমি ছাড়া আমার কে আছে বলো? জ্যোতি লাট সাহেবের কথার কোনো উত্তরই দেয় না। এ কি, আমার মামুনি দেখে অভিমান করেছে? আমার সাথে একটা কথাও বলছে না যে? ওকে মামুনি, তুমি বরং ঘরের যা কিছু আছে সব ভাঙচুর করে ফেলো, আমি আবার নতুন করে সব কিনে আনবো। তাও আমার উপর রাগ করো না। তুমি যদি আমার সাথে রাগ করে থাকো তাহলে যে আমার খুব কষ্ট হয় মা। ঠিক আছে, আমি কথা বলতে পারি। তাহলে তুমি আজ আমার সাথে যা যা করেছো তার জন্য সরি বলো। জাস্ট সরি? ওকে মামুনি, ঠিক আছে, সরি সরি সরি। আর কখনো এরকম করবে না তো? না না মা, আর কখনো এরকম ভুল হবে না। ঠিক আছে। ঠিক আছে, অনেক হয়েছে। এবার তো সবাই ফ্রেশ হয়ে নাও, খাবার খেতে হবে তো। পাপা, আজ একটা অসভ্য ছেলে আমাকে অপমান করেছে। ও আমাকে অনেক গালাগালি করেছে। শুধু তাই নয়, ও আমাকে দিয়ে সরিও বলিয়ে নিয়েছে, এমনকি আমার গায়ে হাত তুলেছে। কি বলছো কি মামুনি? কে সেই ছেলে? আর কার এত বড় সাহস যে কিনা লাট সাহেবের মেয়ের সাথে এরকম আচরণ করে? পাপা, ওই ছেলে আমার ভার্সিটিতে ভর্তি হয়েছে। তুমি এক্ষুনি ওকে উচিত শিক্ষা দেবে। হ্যাঁ মামুনি, তুমি একদম চিন্তা করো না। যে তোমার সাথে এমন ব্যবহার করেছে তাকে আমি কালকের মধ্যেই এই শহর ছাড়া করব। এ সত্যি বলছো পাপা? ওর হাত পা একটাও যেন আস্ত না থাকে। ও আমাকে আঘাত করেছে। ওকে মামুনি, তাই হবে। এবার ওই ছেলেটা বুঝবে আমাকে অপমান করার ফল কি হতে পারে। কিন্তু মামুনি, ছেলেটির কোনো খবরই তো জানি না, ওকে তো চিনিও না। ড্রাইভার সব জানে, ওর থেকে সবটা জেনে নাও। এ কথা বলে জ্যোতি চলে যায়। বন্ধুরা, তাহলে কি লাট সাহেব তার ক্ষমতার শক্তি দিয়ে রতনকে শহর ছাড়া করে দেবে? সেটা জানবো পরবর্তী পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ। লাট সাহেব ড্রাইভারের কাছে এগিয়ে যায়। জ্যোতির কথা তো এতক্ষণ শুনলাম, এবার তুমি বলো কি হয়েছে? আসল দোষটা কার? আসলে স্যার, আমার কোনো দোষ নেই। গাড়িটা আমি চালাচ্ছিলাম, হঠাৎ করে ম্যাডাম বলল সে নিজেই নাকি গাড়ি ড্রাইভ করবে। আর আপনি তো জানেন ম্যাডাম যা বলে তাই করে। উনি নিজেই গাড়ি ড্রাইভ করে ওনার ভার্সিটির দিকে যাচ্ছিল। আচ্ছা, ও কি ওই ছেলেটার গায়ে ধাক্কা টাক্কা দিয়েছে নাকি? না না স্যার, ম্যাডাম তো এত বড় অপরাধ করেনি। উনি আসলে একটু স্পিডে গাড়ি চালাচ্ছিলেন আর রাস্তার পাশ দিয়ে ওই ছেলে যাচ্ছিল। হঠাৎ ম্যাডামের গাড়ির চাকা কাদায় পড়ে যায়, আর সেই কাদা গিয়ে ছেলেটার শরীরে লাগে, আর ওই ছেলেটার পোশাক নোংরা হয়ে যায়। আর তখনই ওই ছেলেটি জ্যোতি ম্যাডামকে গালাগালি করে, আর ম্যাডামও নিজে বেরিয়ে ছেলেটিকে সরি বলতে বলে। বলুন স্যার, ম্যাডাম কি কখনো কাউকে সরি বলেছে?
এই সামান্য কারণে ওই ছেলেটা জ্যোতির গায়ে হাত তুললো। তবে আর বলছি কি, ম্যাডাম ওই ছেলেটিকে যখন থাপ্পড় দিতে যাবে তখনই ওই ছেলেটি ম্যাডামের হাত চেপে ধরে, আর আমি ম্যাডামের হাত ছাড়তে বলেছি দেখে ছেলেটি আমার গালে একটা চড় মারে। আমি এক চড়ে রাস্তায় পড়ে গিয়েছিলাম। তাহলে তো ওই ছেলেটির শরীরে অনেক শক্তি আছে বলতেই হয়। হ্যাঁ স্যার, এই দেখুন এখনো আমার গালে থাপ্পড়ের দাগ লেগে আছে। আর শুধু তাই নয়, ওই ছেলেটা ম্যাডামকে দিয়ে সরি বলিয়ে নিয়েছে। অন্যায় করেছে, অনেক বড় অন্যায় করেছে ওই ছেলেটি। আমি ওকে দেখে নেবই। শোনো ড্রাইভার, ওই ছেলে কোথায় থাকে, কি করে, সব খোঁজ আমাকে এনে দেবে, কেমন? আমি দেখতে চাই সে কত বড় বাপের বেটা। ওকে স্যার। এ কথা বলে ড্রাইভার বেরিয়ে যায়। ওদিকে ম্যানেজার লাট সাহেবের সেই 10 লাখ টাকা নিয়ে বাড়িতে ফিরে আসে। এই নাও, এখানে 10 লাখ টাকা রয়েছে। কি বলছো কি? 10 লাখ টাকা? এত টাকা তুমি কোথায় পেলে? কোথায় পাবো আবার? লাট সাহেব এই টাকাটা তার অ্যাকাউন্টে জমা করে দিতে বলেছিল, কিন্তু আমি এটা আমার পকেটে ঢুকিয়ে ফেলেছি। এখন নাও তো, এটা আলমারিতে ঢুকিয়ে ফেলো। কিন্তু এতগুলো টাকা, এটার হিসাব যদি ভাইজান চেয়ে বসে তখন কি করবে শুনি? কি করব দাঁড়াও দেখাচ্ছি। আচ্ছা, লাট সাহেব তো এখন বাড়িতেই আছে তাই না? হ্যাঁ হ্যাঁ, দেখলাম তো তাড়াহুড়ো করে জ্যোতির ঘরে ঢুকে গেল। তুমি এক কাজ করো, আমার কপালে আর গালে 2টা কিল ঘুষি দাও। এসব কি বলছো তুমি? তোমার শরীরে আমি আঘাত করব? এটা কি করে হয়? আরে মারোই না, আমাকে যদি তুমি কিল ঘুষি মারো তাহলে এই টাকার হিসাব লাট সাহেবের কাছে আমাকে দিতে হবে না। ওমা, তাই নাকি? তাহলে দাঁড়াও, এক্ষুনি মারছি। এ কথা বলে পরমা কাশেমের শরীরে আঘাত করে। আহ আহ আহ, হয়েছে হয়েছে, এবার থামো। মারতে বলছি দেখে সুযোগ পেয়ে এতটা জোরে মেরে নিলে। ওকে, এবার এসো আমার সাথে। ওদিকে সীমা কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে যায়। এ কি সীমা, তুই কই গিয়েছিলি? সেই কখন থেকে তোরে খুঁজাই যাইতাছি। সীমা, মা, তুই কাঁদতাছিস কেন? কি হয়েছে তোর? সীমা তার মায়ের কোনো কথার উত্তর না দিয়ে তার ঘরে চলে যায়। এ কি, মাইয়াটা হাসি মুখে বাইর হইল আর কাঁদতে কাঁদতে ফিরে আসলো, আর কোনো কথা না কইয়া আবার ঘরেও চইলা গেল। কি হইল আমার মাইয়াটার? সীমা ঘরের ভেতরে গিয়ে অনেক কাঁদতে থাকে। রতন, তুমি আমাদের রাইখা ওই শহরে চইলা গেলা। আমার কথা কি সত্যি তোমার মনে পড়ে না? আমি তোমারে এত ভালোবাসি, তুমি সেইটা কেন বুঝতে চাও না? তুমি শহরের ওই বড়লোকের মাইয়াদের পাইয়া আমার কথা ভুইলাই গেলা। খালা আম্মাই কইল কোন মাইয়ার লগে নাকি তোমার ঝগড়া হইছে। আমি জানি যার সাথে ঝগড়া শুরু হয় তার সাথে ভাব হইতেও তো সময় লাগে না। আশা রতন, তুমি কি পারবা আমারে ভুইলা ওই বড়লোকের মাইয়ার সাথে ভাব করতে? আমি জানি তুমি সেইটাও পারবা, কারণ তুমি এই 2 দিনে আমারে তো ভুইলাই গেছো। আর কিছুদিন থাকলে তো তোমার আমার কথা কিছুই মনে থাকবো না। তবে আমিও কইয়া দিতাছি, যেই দিন আমি জানতে পারবো যে তুমি আমারে ছাড়া অন্য মায়ারে ভালোবাসো, তাহলে সেই দিনই হইব আমার শেষ দিন। আমারে আর কেউ কোনোদিনও খুঁজা পাইবো না। তখনই সীমার মা সীমার কক্ষে যায়। আমি জানি মা, তুই কেন কাঁদতাছিস। মারে, রতন অনেক ভালো পোলা, তাই তো আমরা তোর সাথে ওর বিয়াটা ঠিক করে রাখছি। ও তোরে কোনোদিনও কষ্ট দিব না, দেখিস মা। কিন্তু মা, ওই শহরের মাইয়ারা যদি আমার রতন রে আমার কাছ থেকে কাইরা নেয় তাহলে? মারে, এই সব কিছুই হইব না, তুই এত ভাবিস না তো। আর তাছাড়া রতন এবার বাড়ি ফিরে আসলে তোর সাথে ওর বিয়াটা সাইরা ফেলামু, তারপর ওরে নিয়ে তোর এত আর চিন্তা করতে হইব না। সত্যি কইতেছে মা? হয় মা, এখন আর কাঁদিস না, চল খায়া নিবি।
এ কি ম্যানেজার, কি হয়েছে আপনার? এভাবে সারা শরীরে ব্যান্ডেজ কেন? স্যার, আমাকে মাফ করবেন, আমি ব্যর্থ হয়েছি। এ কি হয়েছে? আপনি আমার কাছে মাপ চাইবেন কেন? আর কিসে বা ব্যর্থ হয়েছেন? স্যার, ছিনতাইকারী। আপনি আমাকে বলেছিলেন ওই 10 লাখ টাকা ব্যাংকে জমা দিতে। আমিও ব্যাংকের দিকে যাচ্ছিলাম, ঠিক তখনই 4-5 জন ছিনতাইকারী এসে আমাকে বেধড়ক পেটালো, আর আমার কাছে থেকে ওই 10 লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে গেল। আমি আপনার টাকাগুলো রক্ষা করতে পারিনি, আমাকে মাফ করে দিন আপনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একটা দুর্ঘটনা যখন ঘটে গেছে, এতে আপনার তো কোনো হাত নেই। বাদ দিন। ভাগ্য ভালো যে সামান্য কিছু টাকার উপর দিয়ে গেছে, আপনার কোনো ক্ষতি করেনি। আর আমি অফিসে যাচ্ছি, আপনি বিশ্রাম করুন। এ কথা বলে লাট সাহেব চলে যায়। ভাইজান এটা কি বললো? 10 লাখ টাকা মানে সামান্য কিছু টাকা? হ্যাঁ পরমা, লাট সাহেবের সবসময় কোটি কোটি টাকার হিসাব। সেখানে লাখ মানে তো তার কাছে সামান্য কিছু মনে হবে, তাই না? কি বলছো কি? ভাইজানের এত টাকা? হ্যাঁ, আর তাই তো এই বাড়িতে এসে ঘাটিটা গেড়েছি। লাট সাহেবের ফাই ফরমাস খেটে যাচ্ছি। এবার লাট সাহেবের এই কোটি কোটি টাকার সম্পত্তি আমাকে নিজের করে নিতে হবে। রাত হয়ে যায়। রতন শুয়ে শুয়ে জ্যোতির কথা ভাবতে থাকে। ওই মেয়েটার মুখখানা কেন বারবার আমার চোখের সামনে ভেসে উঠছে? মনে হচ্ছে ওই মেয়েটাকে আমি যুগ যুগ ধরে চিনি, কিন্তু এর আগে তো কখনোই আমি তাকে দেখিনি। আর উনি তো বড়লোক বাবার বদমেজাজি আর অহংকারী একজন মেয়ে। ওনাকে আমি কিভাবে বা চিনব? তবে ওনার এই মুখখানা দেখলেই কেমন যেন বারবার দেখতে ইচ্ছা করে। আমার মনে হয় আজ আমি একটু বেশি খারাপ ব্যবহার করে ফেলেছি ওনার সাথে। যাই হোক, কাল বরং দেখা হলে একবার সরি বলে নেব। এদিকে জ্যোতি কি করে রতনের উপর প্রতিশোধ নেবে সেটা পরিকল্পনা করতে থাকে। পাপা কাল তোমার একটা ব্যবস্থা করবেই। তুমি জানো না তুমি কার গায়ে হাত দিয়েছো? তুমি আমাকে দিয়ে সরি বলিয়েছো, আমার ড্রাইভারকে মেরেছো। এই সব কিছুর হিসাব আমি এক এক করে তোমার কাছ থেকে তুলবই। তবেই তো তুমি বুঝতে পারবে যে এই জ্যোতির সাথে পাঙ্গা নিতে গেলে তার মাসুল কিভাবে দিতে হয়। আর এরপর থেকে তুমি জ্যোতির দিকে তাকাতেও ভয় পাবে। এখন শুধুমাত্র আজ রাতের অপেক্ষা। কাল সকালে তোমার সাথে আমার দেখা হবে। হ্যাঁ, তবে তোমার জন্য কালকের দিনই হবে এই শহরে তোমার শেষ দিন। রতন, রতন বাবা, তোর কিছু হয় নাই তো বাবা? রতন! সুরমার চিৎকারে রহিমের ঘুম ভেঙে যায়। এ কি রতনের মা, কি হয়েছে তোমার? তুমি এমন চিৎকার কইরা উঠলা কেন? খারাপ কোনো স্বপ্ন দেখছো নাকি? হয় গো, হয়। আমি দেখলাম কিছু লোক আমার রতনের রাস্তার উপর ফালাইয়া অনেক মারধর করতেছে। ওগো, আমার রতন ঠিক আছে তো? ওর কোনো বিপদ হয় নাই তো? আমার রতনে ওই শহরে পড়ানোর কোনো দরকার নাই। তুমি ওরে গ্রামে ফিরাইয়া নিয়ে আসো। আহ রতনের মা, এইসব কি কইতাছো তুমি? তুমি স্বপ্ন দেখছো, আর স্বপ্নের সাথে বাস্তবের কোনো মিল নাই। আর আমাগো রতনের কিছুই হইব না, তুমি দেখে নিও। আর এখন তো অনেক রাত হইছে, ঘুমাইয়া পড়ো। না গো না, আমার মনটার ভেতরে কেমন যেন লাগতাছে। মনে হইতাছে আমার রতনের কোনো বড় বিপদ হইতে চলেছে। শোনো, এইসব কথা কইও না তো। তুমি শুধু ওরে দোয়া করো, তাহলে দেখবা কোনো বিপদ ওরে ছুতেই পারবো না। এখন ঘুমাও, কাল আবার রতনের সাথে কথা কওয়াই দিমুনে। সকাল হয়ে যায়। আর সকাল সকাল জ্যোতি তার ড্রাইভারকে সাথে নিয়ে লাট সাহেবের অফিসে চলে যায়। পাপা, ওই ছেলেটার হাত পা ভেঙে এই শহর ছাড়ার ব্যবস্থা করেছো তো? হ্যাঁ মামুনি,
তুমি বলবে আর আমি সেটা করব না? এটা হয় নাকি? আমি কয়েকজন লোককে ভাড়া করে রেখেছি, ওরা ওই ছেলেটার হাত পা ভেঙে এই শহর থেকে বের করে দেবে। তুই ভার্সিটিতে যাও, ওরা টাইম মতো পৌঁছে যাবে। থ্যাংক ইউ পাপা, তাহলে আমি এখন যাচ্ছি। এবার দেখবো ইয়াং ম্যান, তোমার দম কতটা। তুমি আমার মেয়েকে দিয়ে সরি বলিয়েছ তো, এবার তার ধাক্কাটা সামনে দেখাও। বন্ধুরা, তাহলে কি সত্যি সত্যি রতনের মায়ের স্বপ্নটি সত্য হতে চলেছে? সেটা জানবো আমরা লাট সাহেবের মেয়ে গল্পের পরবর্তী পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ। জ্যোতি তার ভার্সিটিতে পৌঁছে যায় আর গাড়ি থেকে নামতেই সে দেখতে পায় যে সেই ছেলেটি তার দিকে এগিয়ে আসছে। ড্রাইভার, দেখো ওই ছেলেটি আমার দিকে আসছে না? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, তাই তো মনে হচ্ছে। ছেলেটি বুঝতে পেরেছে যে আজ ওর কপালে দুর্গতি আছে, আর তাই তো ও আপনার কাছে মাপ চাইতে আসছে। আমার কিন্তু সেটা মনে হচ্ছে না। আর ও যদি আমার কাছে মাপ চাইতে আসে তাহলে কি ভেবেছো ওকে আমি মাপ করে দেব? না না, কিছুতেই না। ও আমাকে অপমান করেছে, আর আমার সাথে এরকম করার শাস্তিটা ওকে পেতেই হবে। ম্যাডাম, আপনি এসেছেন। আসলে আপনার সাথে আমার কিছু কথা আছে। আসলে কাল। চুপ করো তুমি। আর তুমি কি বলতে চাও সেটা আমি খুব ভালো করে জানি। তুমি নিজের জীবন বাঁচাতে আমার কাছে মাপ চাইতে এসেছো। ম্যাডাম, আপনি ভুল করছেন। হ্যাঁ, আমি আপনাকে সরি বলতে এসেছিলাম, কিন্তু প্রাণের ভয় নয়। আপনি একজন মেয়ে মানুষ, আর কাল আপনার গায়ে হাত তোলা আমার ঠিক হয়নি। সেজন্যই আপনাকে সরি বলতে এসেছিলাম। আর তাছাড়া কাল আমার কোনো অপরাধ ছিল না। কি? আমি মেয়ে দেখে তুমি আমাকে দয়া দেখাতে সরি বলতে এসেছো? আজ তুমি দেখবে যদি তোমার কি অবস্থা করে। এই শহর থেকে তোমাকে আমি দূর করে দেব। আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। রতন গরিব হতে পারে, কিন্তু কাউকে দেখে ভয় পেয়ে মুখ লুকিয়ে পালিয়ে যায় না। তাই নাকি? ঠিক আছে, দেখা যাবে যে তোমার শক্তি ঠিক কতটা। এই, তোমরা কে কোথায় আছো? এই ছেলেটাকে ধরে পিটিয়ে এই শহরে থাকার স্বাদ মিটিয়ে দাও। তখনই কয়েকজন লোক লাঠি হাতে করে রতনের কাছে গিয়ে দাঁড়ায়। বাহ বাহ ম্যাডাম, আপনি আমাকে মারার জন্য লোক ভাড়া করে নিয়ে এসেছেন। এত বড় বড় কথা বলছিস, আমাদের দেখে কি একটু ভয় লাগছে না তোর? এক্ষুনি তোকে পিটিয়ে লাশ বানিয়ে ফেলে দিতে পারি আমরা। বউ, ও বউ, আমি কামে যাইতাছি। এ কি গো, এখনই কামে চইলা যাইবা? তা তুমি যে কাল কইলা আমার রতনের লগে আইস আমার কথা কয়ে দিবা। হয় বউ, আজ দুইজন কামলা কাজে আসে নাই, আর আমি যদি না যাই তাহলে ফসলের অনেক ক্ষতি হইয়া যাইব। আর তাছাড়া আমি কিছুক্ষণ পরই ওদের সবাইকে কাজ বুঝাইয়া দিয়ে ফিরে আসমু। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি ফিরে আইসো। আমার রতনের সাথে আমার কথা কয়ে দিও, কিন্তু আমার মনটার ভেতরে ভালো লাগতেছে না। বউ, তুমি চিন্তা করো না, আমি তাড়াতাড়ি ফিরে আসমু। এই কথা বলে রহিম কাজে চলে যায়। আর তখনই সীমার মা রতনদের বাড়িতে চলে আসে। এ কি ভাবি, আপনি? হয় ভাবি, কেন আসতে পারি না নাকি? কি যে বলেন, অবশ্যই আসতে পারেন। তা কেমন আছেন? আর সীমাই বা কই? ও কাল কানতে কানতে চলে গেল, আর তো আসলো না। এই তো ভাবি, ভালোই আছি। আমি শিলা আর রতনের বিষয়ে কথা কইতে আইছি। হয় ভাবি, কোন? জ্যোতির সাথে তো ছেলেগুলোকে পাঠিয়ে দিলাম, ওরা আবার ছেলেটাকে পিটিয়ে মেরে ফেলবে না তো? যদি তাই হয় তাহলে তো পুলিশে ঝামেলা হয়ে যাবে। জ্যোতির যা মাথা গরম, উল্টাপাল্টা কাজ করে ফেলতেই পারে। আমাকে এক্ষুনি একবার ওখানে যেতে হবে। এ কথা বলে লাট সাহেব রওনা দেয়। তখনই ম্যানেজারও সেখানে চলে আসে। স্যার, এভাবে ছুটতে ছুটতে কোথায় যাচ্ছেন? আরে, আমি একটু ঝামেলায় পড়ে গেছি। কালোর ভার্সিটির একটা ছেলে নাকি ওর সাথে কি খারাপ ব্যবহার করেছে, তাই ওর ভার্সিটিতে যাচ্ছি। কিন্তু আপনি এই অবস্থায়?
আসলে বাড়িতে বসে সময় কাটছিল না, তাই আর কি চলে এলাম। ওকে, ঠিক আছে, তাহলে তো ভালোই হয়েছে। আপনি একটু এদিকটা সামলান, আমি এক্ষুনি আসছি। এ কথা বলে লাট সাহেব অফিস থেকে বেরিয়ে চলে যায়। এটা কি বললো লাট সাহেব? জ্যোতির ভার্সিটির ছেলে দুর্ব্যবহার করেছে? ব্যাপারটা তো আমার একদম ভালো লাগছে না। দুদিন হলো জ্যোতি দেশে ফিরে এসেছে, আর এক্ষুনি সব ছেলেরা জ্যোতির পিছু লাগা শুরু করে দিয়েছে। আর করবেই তো। লাট সাহেবের অর্থ সম্পদের দিকে সবার নজর। কোনোভাবে জ্যোতিকে বিয়ে করতে পারলেই তো সে রাজকন্যা সমেত রাজ্য পেয়ে যাবে। কিন্তু আমি তো সেটা কিছুতেই হতে দিতে পারি না। কালই আমার রকি চলে আসবে, আর রকি ফিরলেই খুব তাড়াতাড়ি জ্যোতির সাথে রকির বিয়েটা সেরে ফেলতে হবে। ওদিকে সেই লোকগুলো রতনের উপর আক্রমণ করে, কিন্তু রতন গ্রামের ছেলে হলেও নিজেকে রক্ষা করার মতো ক্ষমতা তার ছিল। তাই সে এক এক করে জ্যোতির সাথে যাওয়া সব লোকগুলোকে আঘাত করতে থাকে, আর রতনের শক্তির কাছে এক একজন করে পরাজিত হতে থাকে। ম্যাডাম, এ কি হচ্ছে? ওই ছেলেটার শরীরে শক্তি আছে বলতে হবে। দেখুন, একাই কেমন সব লোককে পিটিয়ে পিটিয়ে ফেলে দিচ্ছে। ম্যাডাম, চলুন আমরা কেটে পড়ি, না হলে ওই লোক আমাদের উপরও আঘাত করতে পারে। আহ, চুপ করো তো। বাবা সবগুলো অবধার্তের দলগুলোকে পাঠিয়েছে, শুধু বড় বড় কথা, কাজে কামে কোনো কিছুই দেখতে পাচ্ছি না। রতন সব লোকগুলোকে পিটিয়ে অজ্ঞান করে ফেলে রাখে, আর লাট সাহেব দূর থেকে এই সব কিছু দেখতে পায়। এ কি, ওই ছেলেটা তো একাই সবাইকে পরাজিত করে ফেললো। সত্যি ছেলেটার দম আছে। আই লাইক ইউ ইয়াং ম্যান। এই ছেলেটাকেই আমার দরকার। এ কথা বলে লাট সাহেব সেখান থেকে ফিরে যায়। রতন জ্যোতির কাছে এগিয়ে যায়। কি হলো ম্যাডাম? আপনার ভাড়া করা গুন্ডাগুলো তো আমার কোনো ক্ষতিই করতে পারলো না। আর শুনুন ম্যাডাম, আপনি মেয়ে মানুষ, আর আমার জানা মতে মেয়েদের মন কোমল হয়। তাই বলছি, নিজেকে একজন সত্যিকার মেয়ের মতো গড়ে তুলুন, আর এত অহংকার ভালো নয়। একদম আমাকে জ্ঞান দিতে আসবে না। আর তোমাকে আমি দেখে নেব। এই শহরে আমি তোমাকে কিছুতেই থাকতে দেব না। ও ম্যাডাম শুনুন, আমি এই শহরেই থাকবো। আপনি আমাকে এখান থেকে তাড়াতে পারবেন না। যদি কি কি করতে পারে সেটা আমি তোমাকে দেখিয়ে দেব। চলো ড্রাইভার। এ কথা বলে জ্যোতি সেখান থেকে চলে যায়। আসলে ভাবি, আমি কইতে চাইছিলাম যে রতন তো শহরে পড়াশোনা করতে চইলা গেল, আর শহরে গিয়া যদি রতন আবার অন্য কোনো মাইয়ারে পছন্দ কইরা ফেলে। ভাবি, আমার মাইয়ার সীমা রতন রে ছাড়া কিছুই বোঝে না, আর রতন যদি এরকম কিছু কইরা বসে, তাই আমি চাইছিলাম যে রতন এইবার বাড়িতে ফিরলে ওর সাথে সীমার বিয়াটা দিয়া দিমু। তারপর গিয়া ও শহরে পড়াশুনো করুক, তাতে আমার কোনো আপত্তি নেই। এই ভয়টা যে আমারও করে না সেইটা না। শুনছি শহরের মাইয়ারা নাকি খুব ভয়ঙ্কর হয়, আর আমার রতন রে যদি কেউ বশ কইরা ফেলায়। না না, আপনি ঠিকই কইছেন। রতন এবার ফিরে আসলেই সীমার সাথে ওর বিয়াটা দিয়া দিমু আমি। তাহলে ওই কথাই রইল। আপনি ভাইজান আসলে ওনার মতামতটাও নিয়ে রাখেন। আমি তাহলে এখন যাই, সীমা আবার বাড়িতে একা একা আছে। ঠিক আছে ভাবি। ওদিকে জ্যোতি রতনকে কিছু না করতে পেরে অনেক বেশি রেগে যায়। ওই সামান্য এক ছেলে যে কিনা বারবার আমাকে পরাজিত করে যাচ্ছে, আর ওর কাছে বারবারই আমাকে হার মেনে নিতে হচ্ছে। ও তো আমার চাকর হওয়ার যোগ্য নয়, আর সে আমাকে বড় বড় জ্ঞান দিচ্ছে। ওকে আমি উচিত শিক্ষা দেব। কিছুতেই ওর কাছে জ্যোতি হার মানতে পারে না, কিছুতেই না। আমার জ্যোতি দিনে দিনে অনেক বেশি মেজাজি আর অহংকারী হয়ে উঠছে, আর তাই একের পর এক ভুল করেই যাচ্ছে।
কাউকেও পরোয়া করে না, কাউকে মূল্যও দেয় না। আর মা নেই দেখে আমিও কখনো ওকে শাসন করতে পারিনি। কিন্তু ওর এই অহংকার আর রাগ যদি দিন দিন এভাবে বাড়তে থাকে, তাহলে তো ওকে আমি সামলাতে পারবো না, আর কিছু বলতেও পারবো না। আর তাই আমাকে আমার জ্যোতিকে এমন একটি ছেলের সাথে বিবাহ দিতে হবে যে কিনা আমার জ্যোতির অহংকার ভেঙে ওকে সঠিক পথে ফিরিয়ে আনতে পারবে। আমার তো অর্থ সম্পদের কোনো অভাব নেই, আর আমি চাই আমার মেয়ে এমন এক জীবন সঙ্গিনী পাক যে কিনা আমার মেয়েকে অনেক ভালোবাসবে, আর ওর সব ভুলগুলোকে শুধরে ওকে সঠিক পথে ফিরিয়ে আনবে। আর আমার মন বলছে ওই ছেলেটি আমার জ্যোতির জন্য উপযুক্ত হবে। হ্যাঁ হ্যাঁ, কাল সকালে আমি ওই ছেলের কাছে যাব। সকাল হয়ে যায় আর সকাল সকাল লাট সাহেব রতনের কাছে যায়। এ কি, কে আপনি? আর এত সকাল সকাল আমার কাছে কি চান? তুমি আমাকে চিনবে না বাবা, আমি তোমাকে খুব ভালোভাবে চিনি। আমি জানি তোমার নাম রতন, তোমার বাড়ি শান্তিপুর গ্রামে, তোমার পিতা একজন কৃষক, তার নাম রহিম সাহেব। বাবা মায়ের সাথে তোমাদের ছোট পরিবার, আর এই শহরে এসেছো পড়াশোনা করে নিজের স্বপ্ন পূরণ করতে। আপনি তো দেখে আমার বিষয়ে সবকিছু জানেন, তা কি চান আমার কাছে? আমি চাই তোমার স্বপ্ন পূরণ করতে। আমার স্বপ্ন পূরণ করতে মানে? আপনি কি জানেন আমার স্বপ্ন কি? আমি জানি তুমি চাও লেখাপড়া শিখে অনেক বড় হতে আর একটা চাকরি করতে, আর তোমার সেই স্বপ্ন আমি পূরণ করতে পারি। তুমি বড় চাকরি নয়, বড় ইন্ডাস্ট্রির মালিক হতে পারবে। তোমার আন্ডারে হাজার হাজার মানুষ চাকরি করবে। কিন্তু আপনি হঠাৎ আমার এত বড় জায়গায় বসাতে চাচ্ছেন কেন? শুধু তাই নয়, আমি তোমাকে বাড়ি গাড়ি সবকিছু করে দেব। ঠিক আছে, বুঝলাম যে আপনি অনেক বড় লোক, কিন্তু আমাকে যে আপনি এত কিছু দিতে চাচ্ছেন তার জন্য নিশ্চয় আমার কাছে কিছু চাইবেন, তাই না? তা বলে ফেলুন, কি স্বার্থ আপনার? আমার কাছে কি চান? আসলে আমি তোমার কাছে সেরকম কিছুই চাই না। আসলে বাবা, আমি এই শহরের ধনীদের মধ্যে একজন। আমার চারপাশে অনেক মানুষ আছে যারা সবাই আমার সম্পত্তি আত্মসাতের চেষ্টায় আছে, আর আমার একমাত্র কন্যা, তার জীবন নিয়েও আমার খুব চিন্তা হয়। আর তাই আমি চাই আমার মেয়েকে আমি এমন একজনের সাথে বিয়ে দেব যে কিনা আমার অবর্তমানে মেয়ে আর সম্পত্তির খেয়াল রাখবে। আর আমার মনে হয় এই দায়িত্বটা আমি তোমাকে দিতে পারি। তাই নাকি? তো আপনার কেন মনে হলো আপনি আমার উপর ভরসা করতে পারেন? আমিও তো আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারি, তাই না? না না, তুমি সেটা করবে না। আমি জানি, কারণ আমি হাজার কাচের মধ্যে আসল হীরা চিনে নিয়েছি, আর তুমি সেই হীরা। আমার তোমাকে চিনতে ভুল হয়নি। আজ সকাল সকাল পাপা কোথায় গেল? তার কক্ষেও তো নেই। আর তাছাড়া এত সকালে তো অফিসেও যায় না সে, তাহলে কোথায় গেল? কোথায় ভাবলাম আজ পাপাকে সাথে নিয়ে ভার্সিটিতে যাব, সেটার হলো না। দূর, আর ভালো লাগে না, আজও ড্রাইভারকে সাথে নিয়েই যেতে হবে। এ কথা বলে জ্যোতি বাইরে বেরিয়ে যেতে থাকে। এ কি জ্যোতি মামুনি, কোথায় যাচ্ছ মা? কেন ফুপু আম্মা, ভার্সিটিতে যাচ্ছি। আর আজ দেখছি সবকিছু গুছিয়ে রেখেছো। তা আজ কি বাসায় স্পেশাল কিছু আছে নাকি? হ্যাঁ জ্যোতি মামুনি, আজ আমার ছেলে রকি বিদেশ থেকে ফিরে আসছে, আর ও এসে তোমাকে দেখতে পেলে খুব খুশি হবে। জ্যোতি মামুনি, আজ ভার্সিটিতে না গেলে হতো না? আচ্ছা ফুপু আম্মা, তোমার ছেলে নাকি এতদিন জেলে ছিল, তাহলে বিদেশ থেকে ফিরছে কি করে? জ্যোতিমা, তুমি এসব বাজে বাজে কথা কার কাছ থেকে শুনেছো? আমার রকি তো এতদিন বিদেশেই পড়াশোনা করছিল। তুমি ভুল শুনেছো, এখনো পড়াশোনা শেষ করে দেশে ফিরে আসছে। ঠিক আছে, ভালো কথা, কিন্তু সে দেশে ফিরে আসছে, তাতে আমি কেন আজ ভার্সিটিতে যাব না? আর তাছাড়া আমি ফিরে আসলে তো তার সাথে আমার দেখা হবেই, তাই আমাকে এক্ষুনি যেতেই হবে। এ কথা বলে জ্যোতি বেরিয়ে যায়। এত দেমাগ তোমার জ্যোতি, আর বেশি দেরি নয়, আসুক আসুক আমার রকি,
তারপর তোমার সাথে ওর বিয়েটা দিতে পারলেই তোমার সব সম্পত্তিকে নিজের আয়ত্তে করে নেব, আর তোমার দেমাগ আমি চূর্ণ বিচূর্ণ করে দেব। তখনই কাশেম সাহেবও সেখানে চলে আসে। এ কি, একা একা কি বিড়বিড় করছো? আর বলো না, ওই জ্যোতি সবসময় আমাকে অপমান করে কথা বলে। বলুক না, বলতে দাও বলতে দাও। ও তো আমার সোনার ডিম পাড়া হাঁস, একটু উড়তে চাইলে উড়তে দাও না, তারপর সুযোগ বুঝে ওকে আমি সোনার খাঁচায় বন্দি করে রাখবো। তখন যত চেষ্টাই করুক না কেন, ডানা ঝাপটানো ছাড়া আর কিছুই করতে পারবে না, আর তখনই ওর ডানাটাও ছেটে দেব। তবে জ্যোতির যা হাব ভাব, তাতে তো মনে হচ্ছে জ্যোতি আমার রকিকে পাত্তাই দেবে না। না না, আমার রকির উপর পুরা ভরসা আছে, ও নিশ্চয় জ্যোতিকে ফাঁদে ফেলবেই। আচ্ছা শোনো, অনেক দেরি হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি রকিকে নিয়ে আসতে। আজ আমার শরীরটার মধ্যে কেমন যেন খারাপ লাগতাছে, কিছুই ভালো লাগতাছে না। মনে হইতাছে চারপাশের সব কিছু আমার চারিপাশে ঘুরতাছে। এ কথা বলে সুরমা মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। তখন রহিমও কাজে যাওয়ার জন্য রওনা দিচ্ছিল। রতনের মা, রতনের মা, আমি কাজে যাইতাছি, তুমি সময় মতো খাইয়া নিও, আর আমি তাড়াতাড়ি ফিরে আসমু। কি হলো রতনের মা? রতনের মা, আজ যে আমার কথার কোনো সাড়াই দিচ্ছ না। রতনের মা, রতনের মা, কি হলো কি? রতনের মা আজ আমার কথায় সাড়া দিচ্ছে না যে, তাহলে কি আমার উপর রাগ করলো? রতনের মা, রতনের মা। তখনই রহিমের চোখ যায় উঠানের এক পাশে রতনের মা অজ্ঞান হয়ে পড়ে আছে সেদিকে। রহিম তাড়াতাড়ি করে সুরমার কাছে যায়। এ কি রতনের মা, কি হলো তোমার? কথা বলো, কথা বলো রতনের মা। হঠাৎ করে আমার রতনের মায়ের কি হইল? রতনও তো বাড়িতে নাই, এখন আমি একা একা কি করবো? তখনই সীমাও চলে আসে। একে খালাজান, কি হয়েছে খালা আমার? এইভাবে বইরা আছে কেন? আমি জানি না রে মা, আজ কয়দিন ধরে ও কয় শরীরটার মধ্যে নাকি ভালো লাগে না, খাবারও খায় না, আর এখন দেখতাছি এখানে বেহুশ হইয়া বইরা আছে। খালুজান, খালা আমার শরীর দেখে তো ভালো লাগতেছে না, ওনারে ঘরে নিয়ে যান, আমি এক্ষুনি কবিরাজ কাকারে ডাইকা আনতাছি। হয় মা, তাই যা, তাড়াতাড়ি কবিরাজ ডাইকা নিয়ে আয়। দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, আপনি আমাকে যতই লোভ দেখান না কেন, আপনার দয়ায় আমি বড় হতে চাই না। আমি আমার শিক্ষা আর যোগ্যতা দিয়ে বড় হতে চাই। আর হ্যাঁ, বড়লোকের মেয়েরা আর যাই হোক কখনো সংসারই হয় না। আর আমি গরিব ঘরের ছেলে, আর আমার এত উচ্চাসাও নেই। আর তাই বলছি, আমাকে আপনি মাফ করে দিবেন, আমি আপনার কথা রাখতে পারলাম না। এইসব তুমি কি বলছো বাবা? আমি যে অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছিলাম, আর তাছাড়া তুমি রাজ্য আর রাজকন্যা পেয়ে যাবে, এটা তো সবার ভাগ্যে জোটে না, তাই না? দেখুন, আমি রাজ্য বা রাজত্ব কিছুই চাই না। আমি যেমন আছি ভালো আছি, আর আমাকে এভাবেই থাকতে দিন। আর তাছাড়া আমার ভার্সিটির টাইম হয়ে যাচ্ছে, আপনার সাথে কথা বলার মতো সময় নেই, আমাকে এখন বের হতে হবে। আমি জানতাম তোমার আমার অর্থ সম্পদের উপর কোনো লোভ নেই, কিন্তু আমি একজন পিতা হয়ে আমার মেয়েকে একজন ভালো পাত্রের হাতে তুলে দিতে পারলে আমি নিশ্চিন্ত হতে পারতাম। তাই বলছি, আমার কথা তুমি একটাবার ভেবে দেখো। ভাবার কিছুই নেই, আপনি আপনার মেয়ের জন্য আমার থেকেও ভালো পাত্র পাবেন।
আর তাই বলছি, দয়া করে আপনি আমাকে অনুরোধ করবেন না। ঠিক আছে, তুমি যেহেতু আমাকে ফিরিয়ে দিতে চাইছো, তাহলে আমি ফিরে যাচ্ছি। যদি কখনো আমাকে তোমার প্রয়োজন হয় তাহলে আমার কাছে আসবে। এ কথা বলে লাট সাহেব চলে যায়। রতনের কাছে রহিমের ফোন আসে। হ্যালো বাবা রতন, তাড়াতাড়ি বাড়ি ফিরে আয়, তাড়াতাড়ি বাড়ি ফিরে আয় বাবা, তোর মায়ের অবস্থা ভালো না। মা, কি হয়েছে আমার মায়ের? কি বলছো কি বাবা? মা অসুস্থ মানে? কি হয়েছে কি আমার মায়ের? বাবা রতন, তোর মায় হঠাৎ কইরা মাথা ঘুরে পইরা গেছে, এখনো তো জ্ঞান ফিরে আসে নাই। আমি কিছু বুঝতে পারতাছি না বাবা, এখন কি করবো আমি? আমার খুব ভয় করতাছে। তুই যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে ফিরে আয় বাবা। বাবা, তুমি চিন্তা করো না, আমি অক্ষুনি রওনা দিতাছি। তুমি এক কাজ করো, অক্ষুনি কবিরাজ কাকারে ডাইকা আনো, নাইলে কিন্তু অনেক বিপদ হইয়া যাইব। হয় বাবা, সীমা কবিরাজরে ডাইকে আনতে গেছে, এখনই চলে আসবো, তুই তাড়াতাড়ি আয় বাবা। হয় বাবা, আমি অক্ষুনি আসতাছি। এরপর রতন তার ফোনটা রেখে দেয়। না, আজ ভার্সিটিতে যাব না, মায়ের শরীর খারাপ, এক্ষুনি আমাকে বাড়িতে ফিরতেই হবে। এ কথা বলে রতন বাড়ির দিকে রওনা দেয়। ওদিকে রকি এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকে আর কাসেম সাহেব নিজে তাকে আনতে যায়। হে ড্যাডি, তুমি এসেছো? সেই কখন থেকে আমি তোমার জন্য অপেক্ষা করেই যাচ্ছি, এত দেরি করলে কেন? আর বলিস না বাবা, লাট সাহেব আজ অফিসে যায়নি, আর তাই অফিসে একটু কাজ ছিল, ওটা কমপ্লিট করে আসতে একটু সময় লেগে গেল। তাই নাকি ড্যাডি? বাহ, মনে হচ্ছে অফিসে তাহলে নিজের জায়গাটা পাকাপোক্ত করেই ফেলেছো। সেটা করেছি, কিন্তু তাতে খুব একটা কাজ হচ্ছে না রে বাবা। ওই লাট সাহেব খুব চালাক লোক, সব সময় চোখ কান খুলে রাখে, আর তাই তো সামান্য ওই 10-20 লাখ টাকা ছাড়া আর বেশি কিছু হাসিল করতে পারছি না। কি বলছো কি ড্যাডি? 10-20 লাখ টাকা তোমার কাছে সামান্য মনে হলো? কি বলছো কি ড্যাডি? হ্যাঁ রকি, আমি ঠিকই বলছি। লাট সাহেবের হাজার হাজার কোটি টাকার মধ্যে 10-12 লাখ টাকা খুবই সামান্য, আর তাই আমি চাই ওই লাট সাহেবের ওই হাজার হাজার কোটি টাকার পুরোটাই আমার নিজের করে নিতে। আর এজন্য আমার একমাত্র হাতিয়ার তুমি। তুমি চাইলেই আমাকে সবকিছু পাইয়ে দিতে পারো। ইয়েস ড্যাডি, আমি পারবো, কিন্তু কিভাবে ড্যাডি? আমার কি এত বড় ক্ষমতা আছে? হ্যাঁ বাবা, আছে। একটু বুদ্ধি খাটালেই তুমি বুঝতে পারবা যে আমি তোমাকে কি বলতে চাচ্ছি। থাক, এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে তোমাকে বুঝিয়ে বলি। আরে, লাট সাহেবের মেয়ে আছে না, ওকে তোমার প্রেমের ফাঁদে ফেলে ওকে বিয়ে করতে হবে। আর লাট সাহেবের সব সম্পত্তির মালিক ওই জ্যোতি। যদি একবার জ্যোতির সাথে তোমার বিয়েটা হয়ে যায়, তাহলে জ্যোতিকে দিয়ে সব সম্পত্তি আমরা আমাদের করে নেব, ব্যাস। তারপর তুমি চাইলে জ্যোতিকে তোমার বউ হিসেবে রাখতে পারো, না আবার তাড়িয়েও দিতে পারো, সেটা তোমার ব্যাপার। বাহ বাহ ড্যাডি, বেশ বড় সড়ো মাস্টার প্ল্যান সাজিয়েছেন তো। আর আপনার বুদ্ধির তারিফ করতেই হয়। আর আমি বুঝে গেছি ড্যাডি, এরপর আমাকে কি করতে হবে। ওই জ্যোতিকে আমি আমার প্রেমের জালে জড়াবই, আর সব সম্পত্তি আমি আমার হাতের মুঠোয় নিয়ে আসবো। এখন চলো ড্যাডি, বাড়িতে ফেরা যাক। ওদিকে জ্যোতি ক্লাস শেষ করে বেরিয়ে আসে, কিন্তু সে আজ রতনকে ভার্সিটির কোথাও দেখতে পায় না। জ্যোতি বেশ অনেক অবাক হয়ে যায়। ম্যাডাম চলুন, গাড়িতে উঠুন। হ্যাঁ, উঠছি। আচ্ছা ড্রাইভার, তুমি কি ওই ছেলেটাকে আজ দেখেছো? ম্যাডাম, আপনি কোন ছেলেটার কথা বলছেন? এই ভার্সিটিতে তো অনেক ছেলেই আছে, আপনি কোন ছেলেটার কথা বলছেন সেটা তো বুঝতে পারছি না। আহ, চিনতে পারলে না? ওই যে ছেলেটার সাথে আমার ঝামেলা হয়েছিল, কি যেন নাম?
ও আচ্ছা, রতন। ও আচ্ছা, রতন ভাইয়ের কথা বলছেন। আজ তো সেই কলেজ শুরু হওয়া থেকে এই পর্যন্ত বসে আছি, তাও তো রতন ভাইকে একবারও দেখতে পেলাম না। ড্রাইভার, তখন থেকে দেখছি তুমি রতন ভাই করেই চলেছো। ও আবার তোমার কোন জন্মের ভাই শুনি? সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে, আর কোনোদিনও ভুল হবে না। কিন্তু ম্যাডাম, রতনকে দেখতে না পেয়ে কি আপনার মন খারাপ লাগছে? আমার মনে হচ্ছে ও আপনার ভয়ে এই শহর থেকে পালিয়ে গেছে। দূর, কি যে বলো তুমি! ওর জন্য আমার মন খারাপ কেন হবে? বরং ও এই শহর ছেড়ে চলে গেছে, এটা শুনে তো আমার খুব ভালো লাগছে। আমাকে আর ওই ফালতু ছেলেটাকে সহ্য করতে হবে না। আমি সত্যি খুব হ্যাপি। আমার সব ঝামেলা শেষ। এই খুশিতে আমি বাড়িতে আজ পার্টি দেব। ম্যাডাম, আমাকে কিন্তু আপনার সাথে রাখবেন। আরে হ্যাঁ, তুমি তো থাকবেই। তুমি তো আমাকে সাহায্য করেছো। চলো এবার ফিরে যাওয়া যাক। ওদিকে সীমা কবিরাজকে সাথে নিয়ে রহিমের বাড়িতে চলে আসে। খালুজান, এই যে আমি কবিরাজ কাকারের সাথে করে লইয়া আইছি। চিন্তার কিচ্ছু নাই, এক্ষুনি খালাম্মার শরীর ভালো হয়ে যাইব। হ্যাঁ রহিম মিয়া, আমারে দেখতে দাও। এরপর কবিরাজ রতনের মাকে পরীক্ষা করে। বেশ কিছুক্ষণ পার হয়ে যায়, তবুও সুরমার জ্ঞান ফিরে আসে না। কবিরাজ ভাই, অনেকটা সময় ধরে তো দেখলেন, তাও তো আমার রতনের মার জ্ঞান ফিরে আসলো না। আর তাছাড়া আপনিও তো কিছু কইতাছেন না। কবিরাজ রহিমের কোনো কথার জবাব না দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। কি হইল কি কবিরাজ ভাই, আপনি চুপ কইরা আছেন কেন? কিছু কইতাছেন না যে? বলেন না, কি হইল আমার সুরমার? কবিরাজ কাকা, তাহলে কি খালাম্মার খারাপ কিছু হয়েছে নাকি? আমি যে কিছুই বুঝতে পারছি না মা। আমার যতটুকু দরকার ততটুকু আমি করছি, কিন্তু তাতেও তো ওনার জ্ঞান ফিরে আসছে না। আমার মনে হইতেছে আমার চিকিৎসায় কাম হইব না। ওনারে ভালো ডাক্তারের কাছে নেওয়া উচিত। আর আমার মনে হইতেছে ওনার বড় সড়ো কোনো রোগ হয়েছে। না না, এইসব কি কইতাছেন আপনি? আমার রতনের মার কিছু হইতে পারে না। রতনের মা, চোখ খোলো রতনের মা, কথা কও, সবাইকে কইয়া দাও যে তোমার কিছুই হয় নাই। ওঠো রতনের মা, ওঠো। ওদিকে রতনও ফিরে আসে। মা, ও মা, মা কি হয়েছে মা? কথা কও মা। এই দেখো আমি চইলা আইছি। মা গো, তুমি আমার লগে কথা কইবা না? মা, ও মা, মা কথা কও। শান্ত হও বাবা, তোমার মায়ের শরীরের অবস্থা ভালো নয়। আমি এতক্ষণ চেষ্টা করে ওনার জ্ঞান ফিরিয়ে আনতে পারি নাই। এক্ষুনি ওনারে শহরের বড় কোনো হাসপাতালে নিয়ে যাওয়া উচিত, না হইলে অনেক বড় বিপদ হইতে পারে। না, কিছুই হইব না আমার মায়ের, কিছুই হইব না। অক্ষণে আমি আমার মায়ের শহরে নিয়ে যাবো। আমার মায় আবার সুস্থ হয়ে যাইব। ওদিকে রকি কাশেম মিয়ার সাথে লাট সাহেবের বাড়িতে চলে আসে। রকি, বাবা তুই চলে এসেছিস? কেমন আছিস বাবা? ইস, জেলে থেকে থেকে শরীরটা কেমন শুকিয়ে গেছে তোর। বড় মা, আসতে বলো, দেয়ালেরও কান আছে। কেউ যদি জানে যে এতদিন তোমার ছেলে বিদেশ নয় জেলে ছিল, তাহলে জ্যোতির সাথে লাট সাহেবের মেয়ের কোনো দিনও আর বিয়ে হবে না। আসলেই তো আমার ভুল হয়ে গেছে। বলছিলাম যে বিদেশে থেকে শুধু পড়াশোনায় করে গেছিস, ঠিক মতো খাওয়া দাওয়া না করে নিজের চেহারাটা কি করেছিস বলতো? আসলে মাম্মি, পড়াশোনা ছাড়া আর কি আছে বলো? তা জ্যোতি কোথায় মাম্মি? ওকে তো এখনো দেখতে পেলাম না। তখনই জ্যোতি বাড়িতে ফিরে আসে। ওই তো জ্যোতির কথা বলতে না বলতেই জ্যোতি চলে এসেছে। কেন ফুপু আম্মা, তুমি আমার কথা হঠাৎ কেন বলছিলে? কেন আবার? দেখছো না
রকি কতদিন পর বিদেশ থেকে ফিরে এসেছে, আরো বাড়িতে ঢুকতে শুধু সেই তখন থেকে তোমার কথাই বলে চলেছে। কেন? আমি ছাড়া তো এই বাড়িতে আরো অনেক মানুষ আছে, তা আমাকে খোঁজার এত কি হলো? যাই হোক, তুমি তাহলে রকি? তোমাকে দেখতে কিন্তু একদম সার্কাসের ক্লাউনদের মতো। ইয়েস, আই এম রকি। হাই। আর হ্যাঁ, আমি সার্কাসের জোকার নয়, এটা আজকালকার স্টাইল। তাই নাকি? তাহলে তো মনে হচ্ছে স্টাইল সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। বাই দ্য ওয়ে, আমি কলেজ থেকে ফিরলাম, খুব টায়ার্ড লাগছে, আমি একটু বিশ্রাম নিতে যাচ্ছি। এই কথা বলে জ্যোতি তার কক্ষে চলে যায়। দেখলি তো বাবা কিভাবে তোকে অপমান করে গেল। মাম্মি, করুক না একটু অপমান, আমি কিছুই মনে করিনি। ওকে বসে আনতে গেলে আমাকে একটু টুকটাক অপমান সহ্য করতে হবে, তারপরই তো ওকে ফাঁদে ফেলতে পারবো। আর দেখো, কাল থেকে আমার খেলা শুরু হবে। ওদিকে রতন তার মাকে নিয়ে শহরে আসে আর একটি হসপিটালে ভর্তি করে দেয়। বাবা, তুমি চিন্তা করো না বাবা, মাকে যখন শহরে নিয়ে আইছি দেখবা আমার মা সুস্থ হইয়া যাইবে। বন্ধুরা, রতন কি তার মাকে সুস্থ করতে পারবে সেটা জানবো আমরা লাট সাহেবের মেয়ে গল্পের পরবর্তী পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।